সময়টা খুবই স্ট্রাগল, কারণ আমার প্রতি মাসে 12,000 টাকা ঋণ, মানে কিস্তি কাইন্ড অফ। কিস্তি প্রতি আচ্ছা। মাসে তো। ডেলিভারির চাকরি করতে হয়েছে, ফার্মেসিতে জব করছি। আমাদের মা বাবা সবাই যে চিন্তায় থাকে যে পড়াশোনাটা করে চাকরির জন্য, কিন্তু শিক্ষিত হওয়ার জন্য বা জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনাটা করায় না। অনেক স্ট্রাগল করতে তো অবশ্যই হয়েছে। আমার ফ্যামিলি প্রতি মুহূর্তে ত্যাগ করে যাচ্ছে। সেন্টু, একটু আপনার স্ট্রাগলের গল্পটা একটু শুনতে চাই। আপনার সাথে যখন ২ বছর আগে আমার কথা হচ্ছিল তখন কিছুটা আপনি শেয়ার করেছিলেন। যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা সেদিন আসলে ভালোভাবে শুনতে পাইনি। আজকে একটু শুনতে চাই আসলে আপনার স্ট্রাগলের গল্পটা। আপনি যখন কিশোরগঞ্জে ছিলেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল? বা ফ্যামিলি কতটা সাপোর্ট ছিল? সবকিছু মিলিয়ে আপনার মানে এই যে যাত্রা, এই যে অভিনয় শিল্পী হয়ে ওঠার যে স্ট্রাগলটা, এটা একটু শুনতে চাই। না, আসলে যদি বলি আমার ফ্যামিলির সাপোর্ট ছিল বিধায় আমি এই পর্যন্ত আসতে পারছি। আমার ফ্যামিলির সাপোর্ট না থাকলে আমি আসতে পারবো না, কারণ আমার ফ্যামিলি প্রতি মুহূর্তে ত্যাগ করে যাচ্ছে। আচ্ছা। কারণ প্রতিটা বাবা মা বা প্রতিটা ফ্যামিলি চায় তার সন্তানের কাছে কিছু চাওয়া থাকে, যখন একটা পর্যায়ে সে মানে বড় হয়ে ওঠে হুম, আর কি, হুম। একটা বয়সের পরে, যে সন্তান তার পরিবারকে দেখবে, সন্তান তার মাকে দেখবে, একটা চাকরি করবে, তাদের ইচ্ছা পূরণ করবে, সরকারি চাকরি করবে বা অনেক কিছু। তো সেই জায়গা থেকে আমার সরকারি চাকরি করা হয়নি। আমি চাকরির প্রতি মানে আমি আকৃষ্ট ছিলাম না, যে চাকরিটা আমাকে টানে নাই। হুম, আমার ইচ্ছা ছিল অভিনয় করা। তো ওনারা যখন বুঝতে পারছে যে আমার মা, বিশেষ করে আমার মা, আমার বোন যখন বুঝতে পারছে না ভাই বা আমার ছেলে তো অভিনয়টা করে, তো ওনারা আহ অনেক স্বাদ আহ্লাদ ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে নিজের কষ্ট নিজের ভেতরে রেখে যে আচ্ছা দেখি কি করে। তো আমার সেই জায়গা থেকে তো একটা পরিবারের সাপোর্ট ছিল এবং পরিবারের অনেক ত্যাগের কারণে এই পর্যন্ত। তো সেই জায়গা থেকে অনেক স্ট্রাগল করতে তো অবশ্যই হয়েছে। যে না, আমি একটু আপনার স্ট্রাগলটা একটু জানতে চাই। ধরেন, আমরা অনেক অভিনেতার কাছেই শুনেছি যে ১ম যখন ঢাকায় আসেন, তখন আসলে মানে তাদের অনেকের থাকার জায়গা ছিল না, কিংবা কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা? আপনি যখন ঢাকায় আসলেন কিংবা যখন কিশোরগঞ্জে ছিলেন, সো আপনার কখনো এরকম খারাপ সময় কেটেছে কিনা? মানুষের প্রতিটা সময় মানে ভালো খারাপ মিলিয়ে যায়। আমরা সবসময় ভালো থাকি না এবং সবসময় খারাপ থাকি না। হুম, হুম, তো সেই জায়গা থেকে আমারও অনেক খারাপ সময় গেছে। যেমন আমি যখন ঢাকায় ঢুকছি, কারণ আমার থাকার জায়গাটা ঝামেলা ছিল না, কারণ আমার মামা-মামী ছিল ঢাকায়। উনাদের সাথে থাকছি এবং আমার মামা-মামী, আমার মামাতো ভাইয়েরা প্রচন্ড সাপোর্ট দিছে আমাকে। হুম, হুম। মানে উনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ সবসময়, যে প্রচন্ড, যে ঢাকা শহরে থাকার জন্য একটা স্ট্রাগল করতে হয় যে কঠিন। তো সেই সময়টা আমার শুরুতে ছিল না। যার কারণে আমি আরেকটা মানসিকভাবে মানে একটা কি বলে শান্তিতে যে না, আপনার থাকার, ওই থাকার জায়গা নিয়ে প্রবলেমটা থাকার ছিল না? জায়গা নিয়ে, এটা খাওয়ার মানসিক জায়গাটা, প্রশান্তি এটা ছিল। খুবই ইয়ে ছিল। ওই জায়গাটার প্রশান্তি ছিল। হুম, তো হুম। ওইটা আমার জন্য খুবই মানে ব্লেসিং ছিল। ব্লেসিং ছিল, খুবই ইয়া ছিল আরকি। এটা আশীর্বাদ দেওয়া বলা যায়। তো ওইটা তো ছিল। তারপরও যে উনারা তো আর সবসময় আমার পরিবারকে, আমার মাকে বা আমার বোনকে তো ওই একটা কষ্ট তো ছিল। হুম, হুম। ওইটার জন্য তো আমার অনেক কিছু করতে হয়েছে। কি, অনেক কি, অনেক কি, কি চাকরি, করতে হচ্ছে এটা শুনি একটু? করতে হয়েছে, যেমন ডেলিভারির চাকরি করতে হয়েছে, ফার্মেসিতে জব করছি। আ এর পাশাপাশি থিয়েটারটা চালিয়ে গেছি আরকি, এবং পড়াশোনার যে চালানোটা। আচ্ছা, মানে আপনি যখন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসলেন ১ম এ, তখন এসে ঢাকায় এসে আপনাকে ফার্মেসিতে চাকরি করতে হয়েছে। হুম, ডেলিভারি কাজ করতে হয়েছে। সেটা কত সালে, কিভাবে, কতদিন করেছেন একটু শুনি আমরা ডিটেইলস এ। এটা আমি কত ১৭-১৮ সন থেকে। হুম, এরপরে আবার করোনার পরে এসেও আবার করছি মাঝখানে অনেক দিন। আচ্ছা। মানে করোনার পরে যখন ঢাকা ঢুকছি তখন তো আমার সবচেয়ে বড় স্ট্রাগল। তখন আমার থাকার জায়গাটা ছিল না। তখন আরেক বড় ভাই ছিল। উনার কাছে কৃতজ্ঞ সোহেল আহমেদ ভাই। আ উনার সাথে উনার মেসে উনি একটা রুম নিয়ে, আ উনার সাথে উনার সাথে আমি আরেকটা রুমে একসাথে ২ জন। উনি আমাকে বলছে, আমি বলছি, "ভাই আমার তো একটু ১ম এ একটু ইয়া করতে হবে, সাপোর্ট দিতে হবে যে আমি থাকার জন্য।" তো ওই লোকটা সাপোর্ট দিছে। আমি আমার মতো করে ইনকাম করে ভাড়া দিচ্ছে কিন্তু। তখনও কি আপনি ডেলিভারি বয়ে কাজ হ্যাঁ, করেন? হ্যাঁ, তখনই সেই করোনার পরে, যখন আচ্ছা। করোনার পরে হলো সবচেয়ে বড় স্ট্রাগল, যে হুম, হুম, হুম। কারণ তখন তো নিজের ইনকামও করতে হবে, বাড়িতেও দিতে হবে, এবং অনেকগুলো ঋণ ছিল করোনার পরে ঢাকা ঢোকার সময়। তো ঋণ এবং থাকা, নিজের খাওয়ার ব্যবস্থা সবকিছু আরো বড় স্ট্রাগল, যেটা আমি ১ম ঢুকে করি নাই। কারণ ১ম ঢুকে আমার খাওয়ার কোনো টেনশন করতে হয়নি। মানে আমি বাসায় মামা-মামি ঢুকলে, ছিল, হ্যাঁ। হ্যাঁ,
খাবার সবসময় রেডি ছিল, রান্না ছিল, সবকিছু থাকার কোনো ঝামেলা ছিল না। কিন্তু যখন করোনার পরে ঢুকছে তখন কিন্তু আমার নিজের টেনশন সব, যে এক আমার থাকার খরচ বের করতে হবে এবং বাড়িতে মা বা ঋণ যে কিস্তি ওই টাকাগুলো দিতে হবে, একটা চাপ। এরপরে নিজের যে স্বপ্নের চাপটা, যে আমি তো অভিনেতা হতে চাই এবং আমি অভিনয়টা করে যেতে চাই, এই জন্যই তো সবকিছু ছেড়ে দিছি। হুম, হুম। মানে সবকিছু প্রেশার তখন হ্যাঁ, একত্রে কারণ হয়ে আমি যদি গিয়েছিল। ওইটা না চাইতাম, আমি 13 সনে আমি অটোমোবাইলের ছাত্র। অটোমোবাইল এসএসসি পরীক্ষা শেষ করছি, কারণ আমি 9 থেকে আমার টেকনিক্যালে পড়ার কি। তো আমি হাতে কলমে থেকে পড়াশোনার থেকে আমি কাজে খুবই দক্ষ ছিলাম আর কি। আচ্ছা, আপনি কোথায় পড়েছেন? কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আচ্ছা, ওখান থেকে আপনি কি পড়েছেন? অটোমোবাইলস, মানে ডিপ্লোমা করেছেন? না ডিপ্লোমা না, আমরা হলো অটোমোবাইলস ভোকেশনাল, যেটা 9 থেকে ইন্টার পর্যন্ত ওখানে ডিপ্লোমা করার ইচ্ছা ছিল, আচ্ছা, করিনি। কিন্তু ভোকেশনাল আপনি এসএসসি পড়েছেন। দেওয়ার পরে আমাকে আমার এক বড় ভাই ছিল চমন ভাই, উনি কোরিয়ান ভাষা শেখায়, এখনো শেখায়। উনি বলছিল তোমাকে আমি কোরিয়াতে পাঠায় দিই, শুধু জাস্ট পরীক্ষা দিয়ে রিটার্নে ঠিকলেই তুমি চলে যেতে পারো। যেতে 2.5 লাখ টাকা স্যালারি শুরুতে আমার, হুম, হুম। কারণ অটোমোবাইলের যাদের তাদের একটা অগ্রাধিকার ছিল ওদের। ওইটা কি লটারি ছিল কোরিয়ার? না লটারি না, তখন আচ্ছা, লটারি সিস্টেম ছিল, তখন শুধু পরীক্ষা দিয়ে এলাও হইলেই হইতো। এখন আচ্ছা, লটারি সিস্টেম, আচ্ছা, এখন পরীক্ষা দিবা তারপরে আবার লটারি। ওই সময়টা লটারি ছিল না, 13 সনে লটারি আচ্ছা, সিস্টেম আচ্ছা। ছিল না। হুম, হুম। তো তখন বেশি সুবিধা ছিল আর আচ্ছা। কি। তো আপনি অটোমোবাইলে হচ্ছে ওখান থেকে মানে ভোকেশনাল আপনি পড়লেন। হুম হুম। ইন্টারমিডিয়েট কমপ্লিট করলেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে তারপরে এই যে আমি অভিনয়ের জন্য কিশোরগঞ্জ ছেড়ে দিলাম। ঢাকা চলে হ্যাঁ, আসলেন। মাঝখানে কবি নজরুলের যে ত্রিশাল কবি নজরুল ইউনিভার্সিটি, ওইটাতে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজে পরীক্ষা দিছিলাম, ওইটাতে হয় নাই। তারপরে কারণ আমার ইচ্ছা ছিল সবচেয়ে বড় আসলে কপালে, হুম, হুম, যে তুমি ওখানে থাকলে কিছু করতে পারবে কিনা শিওর না, ঢাকা আসতে হবে। আমার ইচ্ছাটা ছিল ঢাকা, তারপরে ঢাকাতে চলে আসছি। ঢাকা কলেজে বাংলা বিভাগে অনার্সের ফর্ম কাটি, এইটা আবার ক্যান্সেল করে দিয়েছে। আমার এক বড় ভাই বলছে তুমি এই অভিনয়টা করছো, তোমার দরকার নাই অনার্স করার। আমি এই জন্য ওইটা ক্যান্সেল করে দিয়ে তারপরে আবার কবি নজরুলের ডিগ্রিতে ভর্তি হলাম। কবি নজরুল কি এই যে সদরঘাট যে কবি সদরঘাট, নজরুল হ্যাঁ, কলেজ, সরকারি ডিগ্রিতে। কলেজ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। ওইখানে মানে আমার হলো অভিনয়টা করতে হবে। মানে আপনার কাছে সার্টিফিকেট পড়াশোনা ডাজেন্ট ম্যাটার। আমারও সার্টিফিকেট, একটা গ্রাজুয়েশন তো অবশ্যই প্রয়োজন, সেই জন্য তো আচ্ছা। গ্রাজুয়েশনটা করার জন্য। কিন্তু আমার ভেতরে লক্ষ্য হলো আমি তো চাকরি করব না। আমার কথা হলো আমরা আমরা আসলে সবচেয়ে সমস্যা কি জানেন, আমাদের দেশে আমাদের মা বাবা সবাই যে চিন্তায় থাকে যে পড়াশোনাটা করে চাকরির জন্য, কিন্তু শিক্ষিত হওয়ার জন্য বা জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনাটা করায় না। রাইট। যে তুমি পড়াশোনাটা করো, এরপরে তোমার যেটা তোমার বিজনেস করতে হলে তুমি বিজনেস করো, বা তোমার কৃষিকাজ করতে ইচ্ছা হলে কৃষিকাজ করো। এখন আমি যদি ধরেন অভিনেতা না হতাম, আমি যদি কৃষিকাজে ফিরে যাই, আমি একটা সরকারি চাকরিজীবী থেকে অনেক ভালো ইনকাম করতে পারবো এবং অনেক স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবো। কৃষিকাজ করেছেন কখনো? হ্যাঁ, কি, কি করেছেন? কৃষিকাজ আমি যে মোটামুটি প্রায় সবই, যেমন আমার দাদা ভাইয়েরা ছিল ওনাদের সাথে জমিতে চাষ করা, মই দেওয়া থেকে শুরু করে ধান লাগানো, আরো অনেক কিছু, মানে বাহ! মোটামুটি আপনি তো সবই অনেক পারি। গুণে গুণান্বিত। মোটামুটি সবই পারি। তো ওই জায়গা থেকে বললাম যে তখন কিন্তু আমি আরো স্বাচ্ছন্দ্য, কারণ আমরা আসলে নিজের অস্তিত্বকে ভুলে যাই হুম, রাইট। এবং নিজের যে বাপ মার যে কর্মটা, ওইটাকে আমরা হুম, ঘৃণা হুম। করি। মানে একটু কিসের শিক্ষিত হওয়ার পর আমরা যে বাপ মা এটা করছে, এটা আমি কিভাবে সমাজে পরিচিত হবো? আমি তো এখন একটা শিক্ষায়, মানে একটা বড় শিক্ষা, একটা ডিগ্রি অর্জন করে ফেলছি। রাইট। তো তারপর আপনি করোনার পরে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসলেন। তখন আপনি তখন ডিগ্রিতে ভর্তি হলেন। হুম হুম। ভর্তি হওয়ার পরে হচ্ছে আ থিয়েটার করছেন, পাশাপাশি হচ্ছে ডেলিভারি বয় হিসেবে কাজ হ্যাঁ করছেন। হ্যাঁ। সো মানে ওই সময়টা আসলে কেমন ছিল? ওই আপনি সময়টা খুবই স্ট্রাগল, কারণ আমার প্রতি মাসে 12,000 টাকা ঋণ, মানে কিস্তি কাইন্ড অফ। কিস্তি প্রতি আচ্ছা। মাসে হুম, দিতে হুম। হবে। এরপর নিজের থাকা, এর মাঝখানে আমার হারায় গেছে একটা পার্সেল, 17,000 টাকা। এরপর 3 মাস আমাকে বেতন দেয় নাই। এই স্ট্রাগল নিয়ে আমার চলতে হয়েছে ঢাকা শহরে। মানে আমার তখন মনে হয় যে আকাশ ভেঙে পড়ে যায়, মানুষ তো পিছিয়ে যায়। আমি শুধু ভেতরে একটা জেদে করছি, আমি পিছাবো না, আমার যত কষ্টই হোক। আমি এই স্বপ্নটা, আমার যে ইচ্ছাটা, কারণ আমার লক্ষ্য একটাই ছিল, আমি অভিনেতা হব, আমি অভিনয়টা করতে চাই। আমার লক্ষ্যটা ঠিক রাখছি। আমার জীবনে অনেক ক্রাইসিস এবং আমার জীবনে অনেক মানুষ আমাকে, মানে আমি ভালো মানুষের আহ সম্মুখীন হয়েছি প্রচুর, এবং আমাকে অনেক মানুষ সহযোগিতা করছে এবং তাদের সহযোগিতা আজকে আমি এই পর্যন্ত আসছে। আমি একা আসলে কি বলবো, আমার ইচ্ছাটা ছিল, আমার পরিশ্রমটা ছিল, তারপরেও যে মানুষ থাকে না যখন ঠেকে যায়,
থেকে যাওয়ার পরে একটা ধাক্কা লাগে, কিছু মানুষের সহযোগিতা লাগে, সেটা আর্থিকভাবে হোক, সেটা মানসিকভাবে হোক, সেটা মানে ভালোবাসা হোক, সেই মানুষগুলো আমি পাইছি। যার কারণে আমি আসলে আমি সত্যি যেমন আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং সেই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ যারা আমার বিপদে সবসময় মানে তাদের এত এত মানুষ আমার সহযোগিতা করছে, সবার নাম বলে আমি শেষ করতে পারবো না।